নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো তো? গল্পের ঝুলির সংসারে সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন জিম করবেট অমনিবাস থেকে নেওয়া জিম করবেটের শিকার কাহিনী, মাই ইন্ডিয়া। আজকে তার প্রথম পর্ব। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলকে আমার বিনীত অনুরোধ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পের শেষে একটি লাইক দেবেন এবং বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক জিম করবেট অমনিবাস থেকে নেওয়া জিম করবেটের শিকার কাহিনী, মাই ইন্ডিয়ার প্রথম পর্ব। চীনা পাহাড়ের চূড়া থেকে যে সুদূরপ্রসারী অঞ্চলটি আপনি দেখেছিলেন, তার মধ্যে অনেক গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর থেকে দেখা গ্রামগুলির মধ্যে চলুন একটি গ্রাম থেকে ঘুরে আসি। পাহাড়ের গায়ে সোজা একটা রেখার মতো দাগ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগ্রসর হয়েছে। পাহাড়ের গায়ে ফসলের ক্ষেতগুলো গভীর আঁচড়ের মতো দাগ কাটা। দূর থেকে এরকম দেখাচ্ছে ধাপে ধাপে বানানো বলে। 3 গজের বেশি নয় চওড়ায় ধাপ ক্ষেতগুলো। পাথরগুলোর মাপ সমান নয়, সামনের দিকে মাটির ঠেকনা দেওয়া। 10 গজ পর্যন্ত উঁচু কোনোটা, আবার খাড়াভাবে নেমেও গেছে কিছু। পাহাড়ের গা আর ঠেকনার মাঝখানের সরু ক্ষেতগুলোর সামনের দিকে পাহাড়। ভীষণ শক্ত আর বিপজ্জনক পাহাড়ের ওপরের সরু ক্ষেতগুলোতে চাষ করা হয়। লাঙলগুলোর বাট ছোট রাখা হয় কাজটাকে সহজ করার জন্য। পাহাড়ি গরুগুলো ছোট্ট আর বেশ গাঁট্টা দেখতে হয়। এগুলি দিয়েই চাষ করানো হয়। ছাগলের মতো এদের পা কখনো ফসকায় না, পাহাড়ে চড়তে হয় বলে। পাথরের বাড়িগুলো স্লেট পাথরের ছাউনি দেওয়া, আর সেখানে বাস করে কঠোর পরিশ্রমী ও সাহসী মানুষগুলো। তারাই এই ধাপগুলো বানিয়েছে। আঁকাবাঁকা রাস্তা হিমালয়ের মধ্যে চলে গেছে পাথরের বাড়িগুলোর পাশ থেকে। ভাবর অঞ্চলের ওপরের সমতল ভূমি থেকে এই রাস্তা এসেছে। গ্রামে আসতে হয় এই রাস্তা ধরে। আমার চেনা এই গ্রাম, লোকেরা আমাকে জানে। আমি যখন মোকামা ঘাটে কাজ করছি, তখন একটা মানুষখেকো বাঘের উৎপাত হয়েছিল। আমাকে তখনই চলে আসতে হয়েছিল জরুরি একটা টেলিগ্রাম পেয়ে। সবাই মিলে চাঁদা তুলে জরুরি টেলিগ্রাম পাঠিয়েছিল বাঘের হাত থেকে বাঁচার জন্য। নৈনিতালে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। টেলিগ্রামটা যে দুর্ঘটনায় আমাকে পাঠানো হয়েছিল, সেটা গ্রামের উল্টো দিকের খেতে হয়েছিল। 12 বছরের মেয়েকে নিয়ে মা গমের ফসল তুলছিল। শান্তিতে দুপুরের আগে অবধি কাজ করতে পেরেছে। মাথার ওপর যখন সূর্য, ঠিক তখনই একটা বাঘ এসে হাজির হয়েছে। মেয়েটি ভয় পেয়ে গেল জানোয়ারটাকে দেখে। বিপদমুক্ত হবে ভেবে মায়ের কাছে যখন দৌড়ে গেল, ঠিক তখনই বাঘটা তার ওপর ঝাঁপ দিল। নিমেষের মধ্যে মেয়েটির মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়, আর দেহটা উঁচু করে তুলে ধরে বাঘটা লাফ দিয়ে জঙ্গলে চলে যায়। মায়ের পায়ের কাছে মাথাটা পড়ে আছে। জরুরি খবর টেলিগ্রামে পাঠানো হয় ঠিকই, কিন্তু খবরটা পৌঁছতে দেরি হয়, সে সাধারণ হোক বা জরুরি। টেলিগ্রাম পেয়েই আমি বেরিয়ে পড়ি। 1000 মাইল চলে গেলাম ট্রেন ও অন্য গাড়ি চড়ে, আর বাকি 20 মাইল
পায়ে হেঁটে আসতে হবে। আমি এইভাবে খবর পাওয়ার 7 দিনের মাথায় গ্রামে এসে হাজির হলাম। বাঘের হাতে আরও একটা মানুষ মারা পড়ল এই 7 দিনের মধ্যে। সে একজন স্ত্রীলোক। স্ত্রীলোকটি তার স্বামী ও ছেলে মেয়েদের নিয়ে নৈনিতালে আমাদের পাশের বাড়িতে থাকত। ঘটনার দিন পাহাড়ের উঁচুতে কয়েকজন স্ত্রীলোক মিলে ঘাস কাটতে গিয়েছিল, আর বাঘটি সেখানেই তাকে আক্রমণ করল। তারপর সবার চোখের সামনে তাকে নিয়ে জঙ্গলে ঢুকে গেল। স্ত্রীলোকগুলো ভয় চিৎকার করতে লাগলো এবং গ্রামের লোকজন চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলো। দুর্ঘটনার খবর দেওয়ার জন্য স্ত্রীলোকগুলো যখন নৈনিতালের দিকে দৌড়ে যায়, ঠিক তখনই গ্রামের লোকেরা দল বেঁধে বাঘটিকে তাড়িয়ে দেয়। সরল বিশ্বাসী মানুষগুলো জানতো তাদের বিপদের খবর পেয়ে আমি সাড়া না দিয়ে পারবই না। তাই মৃতদেহটা বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে কম্বলে জড়িয়ে রণডেনড্রন গাছের উঁচুতে জালে বেঁধে রেখেছিল। হয়তো বাঘটা শিকার হাতছাড়া হয়ে গেছে বলে কাছাকাছি কোনো ঝোপে লুকিয়ে আছে। গ্রামের লোকেদের সব কাজ সেখান থেকে লক্ষ্য করেছিল। দেখতে না পাওয়ার কথা নয় যে মৃতদেহটা কোথায় রাখা আছে। নৈনিতালের বাড়িতে নিহতের স্বামীকে বউগুলো এসে খবর দেয়। আমার বোন ম্যাগিকে দুর্ঘটনার সংবাদও জানায়। পরদিন ভোরে কয়েকজন লোক পাঠালো ম্যাগি। তাদের বলা হয়েছিল যে আমি না যাওয়া অবধি মরাটাকে একটা মাচায় বেঁধে যেন পাহারা দেওয়া হয়। সেই দিনই আমার যাওয়ার কথা। মাচা তৈরির জিনিস রাতারাতি ম্যাগির লোকগুলো গ্রাম থেকে জোগাড় করে নিল। গ্রামের লোকজন নিয়ে তারপর রণডেনড্রন গাছের কাছে উপস্থিত হলো। তারা অবাক হয় যে তারা পৌঁছবার আগেই বাঘ গাছে উঠে কম্বল ছিঁড়ে মৃতদেহ নিয়ে গেছে। এর আগে অনেক সাহস দেখিয়েছিল গ্রামের লোকেরা। তারা মৃতদেহ এনেছিল বাঘকে তাড়িয়ে। আবার সবাই মরাটাকে খুঁজতে গেল। গ্রামবাসীদের আর আমার লোকেদের কারো কাছে কোনো অস্ত্র ছিল না। তা সত্ত্বেও তারা বাঘের পায়ের চিহ্ন ধরে এগিয়ে বাঘের অর্ধেক খাওয়া দেহটার সন্ধান পেল। বাঘটা মরা নিয়ে প্রায় 1/2 মাইল চলে এসেছিল খাওয়ার উদ্দেশ্যে। তারা মরাটাকে সরিয়ে না এনে বরং সেখানেই ওক গাছে মাচা বাঁধতে আরম্ভ করল। মাচা বাঁধার কাজ শেষ হয়ে আসতে সে সময় নৈনিতালের এক শিকারী সেখানে উপস্থিত হলেন। সারাদিনের জন্য তিনি শিকারে বেরিয়েছিলেন। অকস্মাৎই সেখানে এসেছেন। তিনি আমাদের বললেন যে তিনি নিজেই বাঘটাকে মারবেন। তার ভরসা পেয়ে ও পরিচয় পেয়ে আমার বন্ধুরা নৈনিতালে ফিরে এলো। তারা জানতে পেরেছিল যে আমি বাড়িতে এসে গেছি। শিকারী বেশ তোড়জোড় করেই পাহারায় বসার ব্যবস্থা করলেন। বিকেলের আগে যখন তিনি মাচাতে উঠলেন তখন তার সঙ্গে তার 2 চাকরও উঠল। একজন বন্দুক বয়, অন্যজন খাবার ও লণ্ঠন বয়। আকাশ সেই রাতে চাঁদহীন ছিল। অন্ধকারে বসে তারা মৃতদেহটাকে পাহারা দিতে লাগলো। ঘণ্টাখানেক বাদে বন্দুকধারী বলল, হুজুর, বাঘ যে
মৃতদেহ নিয়ে চলে গেল? বন্দুক ছুড়লেন না কেন আপনি? শিকারী সে কথা শুনে অবাক হয়ে গেল। কই, সাড়া তো পাইনি। লোকটার কথাও বিশ্বাস করতে পারলেন না শিকারী। তিনি লণ্ঠন জ্বালালেন, সেটা দড়ি দিয়ে বেঁধে মাটিতে নামালেন মরাটাকে দেখার জন্য। হঠাৎ দড়ির প্রান্তটা ফসকে গেল। লণ্ঠন নিচে পড়ে কেরোসিন ছড়িয়ে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। খটখটে হয়ে রয়েছে যে ঘাসের বন, তার মধ্যে আগুন ধরতেই সব দাউ দাউ করে জ্বলতে লাগলো। শিকারী একটুও না ঘাবড়ে গাছ বেয়ে নিচে নামলেন আগুন নেভাবার জন্য। নিজের গায়ের কোটটা খুলে সেটা দিয়ে পিটিয়ে আগুন নেভাবার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ তার মনে পড়ল মানুষকে গোটা হয়তো তার কাছে পিঠে কোথাও আছে। কথাটা মনে পড়তেই আগুনে আধপোড়া কোটটা ছুঁড়ে ফেলে তাড়াতাড়ি মাচায় ফিরে এলেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। সেই আলোয় সত্যি সত্যি দেখা গেল মৃতদেহটা নেই। তখন তার আর সেটা নিয়ে ভাবার মতো মনের অবস্থা নেই। তার মনে একটাই চিন্তা চেপে বসেছে, আগুন থেকে কি করে রক্ষা পাবে। সেই সঙ্গে তার সহকারী ও বনের ক্ষতির চিন্তাটাও আছে। প্রচণ্ড হাওয়া আগুনটাকে গাছের তলা থেকে চালিয়ে নিয়ে চলেছে। দেখতে দেখতে কয়েক বর্গ মাইল বন পুড়ে ছাই হয়ে গেছে। শিকারী মহাশয়ের ভাগ্যটা ভালো বলতে হবে, কারণ আধ ঘন্টার মধ্যেই প্রচণ্ড বেগে বৃষ্টি নামল, সঙ্গে শিলও পড়ল। বনের আগুন আর জোরালো হতে পারল না, নিমেষেই নিভে গেল। একেবারেই আনকড়া ছিল শিকারিটা। তার এই প্রথম মানুষকেও বাঘ মারার চেষ্টা। প্রথমবারেই তার এমন মর্মান্তিক অভিজ্ঞতা হলো যে দ্বিতীয়বার আর এই পথ মারাবে বলে তো মনে হয় না। আগুনে আধপোড়া হয়েছিল বেচারা, শীতেও কম কষ্ট পাননি। রাতটা কোনো রকমে মাচায় কাটালেন। সকাল হতেই মাচা থেকে ক্লান্ত দেহটাকে নৈনিতালে নিয়ে চললেন। ভদ্রলোক যখন গ্রাম থেকে ফিরে চলেছেন, ঠিক তখন আমি অন্য পথ দিয়ে সেই গ্রামেই যাচ্ছি। আমি কিছুই জানি না যে রাতে এত ধুমধুমার কাণ্ড হয়েছে। আমার পথ চেয়েই ছিল গ্রামের লোকজন, আর আমি তাদের সঙ্গে রণরেন্দ্রন গাছের কাছে গেলাম। গাছের নিচের মাটির অবস্থা ও আশেপাশের ঝোপঝাড় দেখে আমি অবাক হয়ে গেলাম। গাছটার তলায় প্রমাণ ছিল যে মৃতদেহটাকে খুঁজে পাওয়ার জন্য মানুষখেকোটা কী প্রাণপণ চেষ্টা করেছিল। ছেঁড়া কম্বলটা জমি থেকে প্রায় 25 ফুট উঁচুতে গাছের মগডালে ঝুলছিল। অসংখ্য নখের আঁচড় গাছের গায়ে ছিল। বাঘটা বারবার লাফিয়ে গাছে ওঠার চেষ্টা করেছে আর পড়ে গেছে। এখানকার নরম জমি আর ঝোপঝাড়ে তার চিহ্ন আছে। দেখে মনে হলো কম্বলটা ছিঁড়ে মৃতদেহটাকে নিয়ে যাওয়ার জন্য কম করে 20 বার চেষ্টা করল, কিন্তু পারল না। বাঘ মরাটাকে বয়ে কম করে আধ মাইল দূরে নিয়ে গেছে। সেখানেই মাচানটা বাঁধা হয়েছে। ওখান থেকে মরাটাকে কোথায় নিয়ে গেছে সেটা বোঝা গেল না। আগুন লেগে
চিহ্ন পুরে ছাই হয়ে গেছে। আন্দাজ করে আমাকে এগোতে হলো। যেদিকে বাঘটা যেতে পারে বলে মনে হয় সেদিকে মাইলখানেক এগিয়ে গেলাম। ঘন জঙ্গলের মধ্যে আগুন সেদিকে যেতে পারেনি। জঙ্গলের শখানেক গজ এগিয়ে স্ত্রীলোকটির আধপোড়া মাথাটা পাওয়া গেল। কয়েক ঘন্টা ধরে ওই জঙ্গলের মধ্যে অনুসন্ধান চালালাম। 5 মাইল দূরের উপত্যকায় চলে গেলাম, কিন্তু বাঘটার কোনো চিহ্নই খুঁজে পেলাম না। শেষে বাঘটাকে মারা হয়েছিল। সেই শিকারী ভদ্রলোক আসার আগে আরও 5 জন লোক মারা গেলেন। আমার সারাটা দিন বাঘ খোঁজাখুঁজিতে কেটে গেল, কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত গ্রামে ফিরতে হলো। অনেকক্ষণ আগে সন্ধ্যা পার হয়ে গেছে। সারাদিন কিছু পেটে পড়েনি। শুনেছি গ্রামের মোড়লের বউ আমার জন্য খাবার বানিয়ে রেখেছেন। আমি এসে বসতেই তার মেয়েরা পিতলের থালায় করে আমার সামনে খাবার পরিবেশন করলো। প্রচুর খাদ্য ছিল। সেগুলি দেখে খিদে আরও বেড়ে গেল। তাড়াতাড়ি খাওয়া শেষ করে থালাগুলি তুলে নিলাম। ইচ্ছে ছিল কাছাকাছি কোনো ঝর্ণায় গিয়ে সেগুলো ধোবো, কেননা জাতিতে ব্রাহ্মণ ছিল মোড়ল। থালা নিয়ে যাওয়ার আগেই মোড়লের 3 মেয়ে ছুটে এসে আমার হাত থেকে থালাগুলি নিয়ে নিল। হেসে বলল, আপনি তো গোড়া সাধু। মা বলেছেন আপনার এঁটো বাসন ধুলে আমাদের জাত যাবে না। অনেক দিন আগেই এই গ্রামের মোড়ল মারা গেছেন। মেয়েদের বিয়েও হয়ে গেছে। তারা যে যার শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু এখনো বেঁচে আছেন মোড়ল গিন্নি। এই চীনা শিখর থেকে আপনি এই গ্রামটাকে চিনতে পারবেন। মোড়ল গিন্নির বানানো চা আপনাকে খেয়ে যেতেই হবে আমাদের সঙ্গে এলে। কিন্তু এই চা জলে ফোটানো হয় না। এই চা তৈরি হয় ঘন টাটকা দুধে গুড় মিশিয়ে। খাড়া পাহাড়ের গা বেয়ে যাওয়ার সময় আমাদের গ্রামটা দেখতে পাওয়া যায়। আমরা গ্রামে পৌঁছে দেখতে পাবো যে ছোট চৌকো কানা ছেঁড়া কার্পেটের ওপর 2টো বেতের চেয়ার সাজিয়ে রয়েছে। দেখলে বুঝতে পারবেন এই চেয়ারগুলো পাহাড়ি ছাগলের চামড়া দিয়ে বেশ মজবুত করে বানানো হয়েছে। মোড়ল গিন্নি চেয়ারের পাশে দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাবেন। এখানে পর্দা প্রথার বিড়ম্বনা নেই। ইচ্ছে করলে আপনি খুঁটিয়ে দেখতে পারেন। তিনি এতে রাগ করতে পারেন এমন ভাবার কোনো কারণ নেই। দেখার মতোই চেহারা মোড়ল গিন্নির। মাথা ভর্তি চুল, দুধের মতো সাদা দাঁত। আমি প্রথমে যখন তাকে দেখি চুলগুলো ছিল কুচকুচে কালো। যে গাল দুটি এখন হাতির দাঁতের মতো সাদা, অতীতে সেই গালে টুকটুকে আভা দেখা দিত। রংটা মরে গেলেও গালে কিন্তু এতটুকু কুচকানো বা দাগ দেখতে পাবেন না। এই মহিলা অতি প্রাচীন ব্রাহ্মণ বংশের মেয়ে। আজও তার শরীরে পুরুষের মতোই খাঁটি ব্রাহ্মণের রক্ত আছে। মহিমান্বিত করেছে তাকে এই বংশমর্যাদা। গ্রামের প্রত্যেক মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন এই বৃদ্ধা মহিলা। গ্রামে বিভিন্ন ধরনের লোক আছে, কিন্তু তার পরিচালনায় চলছে এই গ্রামের শাসন ব্যবস্থা। কোথাও কোনো আক্ষেপ পর্যন্ত নেই এ নিয়ে। তার অনুচরদের পেশিবল শাসকের
প্রতিপত্তির উৎস। কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে স্বতন্ত্র মাত্রায় প্রতিষ্ঠিত বংশের মর্যাদা। কোনো অনুচর নেই মোড়লগিন্নির। গ্রামে মুখের কথাই আইন। কেউ কল্পনা করতে পারে না তার কথা অমান্য করার। মোড়লগিন্নির একমাত্র জোর তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ জাতি ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রাণস্বরূপ, সেটা সকলেই জানে। তিনি সকলের মাননীয়া সেই কারণেই। এই বৃদ্ধা মহিলা যৌতুকের অংশ হিসেবে ছিলেবাটা, সোনার মোটরমালা ও রূপোর হালকা একটি হাড়ছড়া পেয়েছিলেন। এখন তার গলায় মোটরমালাটি আছে, আর উনুনের নিচে মাটির এক গর্তে হাড়ছড়াটি রয়েছে। সেটিই তাদের পারিবারিক ব্যাংক। তার গলায় রূপোর হাড়ছড়ার বদলে একটি নিরেট সোনার হাঁসুলিও উঠেছে। কোনো গয়না ছিল না আগে তার কানে, আর এখন বেশ কয়েকটি হালকা সোনার মাকড়ি ঝুলছে তার কানে। নাকে ঝুলছে 5 ইঞ্চি ফাঁদের একটি সোনার নথ। ডান কানের সঙ্গে পাতলা সোনার চেন দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। বৃদ্ধার গায়ে পোশাক বলতে একখানা শাল, গরম কাপড়ের একটি আটোসাটো কাঁচুলি, আর ছাপা কাপড়ের বড় ঘেরের একটি ঘাগরা। এই পোশাক উঁচু জাতের পাহাড়ি মেয়েরা পরে। জুতো পায়ে দেয় না পাহাড়ি মেয়েরা। তারা মনে করে খালি পায়ে থাকাই গুরুত্বপূর্ণ। তাদের কাছে জুতো পায়ে দেওয়া অসতীত্বের লক্ষণ। সেই কারণেই মোড়লগিন্নির পাও খালি। আমাদের বসিয়ে তিনি বাড়ির ভেতরে যাবেন চা বানাতে। যতক্ষণ চা না আসছে ততক্ষণ অন্য কাজে মন দিতে পারেন। বাড়ির সামনে সরু রাস্তার ওপরেই ছোট্ট একটা দোকান। দোকানের বেনেটি আমার পুরনো বন্ধু। হাসি মুখে এগিয়ে এসে আমাদের সম্ভাষণ জানালো এবং আমাদের মঙ্গল কামনা করে এক প্যাকেট সিগারেট দিয়ে দোকানে ফিরে গেল। দোকান বলতে ছাউনি দেওয়া কাঠের মাচা, তার উপর পসরা সাজানো। সে একপাশে আসন পিড়ে হয়ে বসে। গ্রামের লোকেরা চাহিদা মেটানোর জন্যই এই দোকান। আটা, চাল, ডাল, ঘি, লবণ সবই কিনতে পাওয়া যায়। আর পাওয়া যায় পাহাড়ি আলু আর বড় ঝাঁঝালো শালগম। সিগারেট দেশলাইয়ের সঙ্গে নৈনিতাল থেকে কম দামে কিনে আনা মিষ্টিও পাওয়া যায়। ঘরে আলোর জন্য কেরোসিন টিন এনে রেখেছে বেনিয়া। মাচার কাছে লোহার কড়াইতে দুধ ফুটছে। সারাদিন ধরেই এই দুধ ফুটতে থাকে আর বিক্রি হতে থাকে। মাচায় গিয়ে বসার কিছুক্ষণের মধ্যে খদ্দের এসে যায়। বাচ্চারাও থাকে, তারা আসে মিষ্টি কিনতে। সব জাতেরই মানুষ আসে, যার যেমন প্রয়োজন। দেখবেন নিচু জাতের স্ত্রীলোক 2 আনা পয়সা নিয়ে জিনিস কিনতে আসে। তার থেকে আটা কিনতে 1 আনা খরচ হয়ে যায়। আটা মানে মোটা করে গম পেশাই করা। পাহাড়িদের এটাই প্রধান খাদ্য। 3 ধরনের ডাল কিনতে পাওয়া যায় দোকানে। তার মধ্যে সবচেয়ে খারাপ কম দামি ডাল কিনবে 2 পয়সার স্ত্রীলোকটি। বাকি 2 পয়সায় একটু লবণ আর একটা ঝাঁঝালো শালগম কিনে নমস্কার জানিয়ে চলে যাবে। এই অল্প জিনিস দিয়ে স্ত্রীলোকটি
পরিবারের সকলের দুপুরের খাবার জোগাড় করবে। দোকানি যখন স্ত্রীলোকটিকে জিনিস দিচ্ছে, সেই সময় আপনার কানে আসবে কর্কশ শীষের সঙ্গে মানুষের হাঁকডাক। তাহলে বুঝবেন যে খচ্চরের পাল এসেছে। মোরাদাবাদ থেকে তাঁতের কাপড় নিয়ে আসে, পাহাড়ের মাঝখানকার বাজারগুলোতে সওদা করে। ক্লান্ত ভেড়াগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য তাদের মালিকরা দোকানের বেঞ্চিতে এসে বসে, একটা করে সিগারেট ধরায়। তারপর দোকানির কাছ থেকে এক গ্লাস করে দুধ নিয়ে চুমুক দিতে থাকে। পাহাড়ি জায়গায় কড়া পানীয় বলতে একমাত্র দুধ। যারা শহুরে সভ্যতার পাশে এসেছে তারা ছাড়া কেউ মদ খায় না। আমাদের ভারতে স্ত্রীলোকেরা মদ খাওয়ার কথা তো কেউ ভাবতেই পারে না। পাহাড়ের পথের ধারে এমন অনেক দোকান রয়েছে, তাদের কয়েকটিতে অন্যান্য জিনিসের সঙ্গে গরম দুধও বিক্রি হয়। এই মালবাহকরা পাহাড়ি গ্রামগুলোতে বাইরের খবর পৌঁছে দেয়, কেননা বাইরের জগতের খবরের কাগজ এই গ্রামে আসে না। পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় দূর দূরান্তের খবর নিয়ে আসে তারা। মাসখানেক পরে যখন ফিরে যায়, তখন যেসব জায়গায় মাল বিক্রি করেছে তার খবর দিয়ে যায়। যখন আমরা এসব দিকে মন দিই, ততক্ষণে বৃদ্ধা মহিলাটির চা বানানো হয়ে যায়। কাঁসার বাটিতে ভর্তি করে আমাদের চা দেয়। সাবধানে এই বাটি না ধরলে অনায়াসে আপনার হাতের চামড়া উঠে আসবে। আমাদের দিকে আশেপাশের সকলের দৃষ্টি, কেননা অতিথি আপ্যায়নের পর্ব চলছে। সকলেই দেখে কিভাবে আমরা মিষ্টি ও গরম তরল পদার্থটি গ্রহণ করি। আপনার যদি পানীয়টি ভালো নাও লাগে, তাও খেতে হবে। আপনি সারা গ্রামের অতিথি, প্রতিটি মানুষ আপনাকে খুশি দেখতে চায়। বাটির নিচে যদি একটুও পড়ে থাকে, তাহলে তাদের মনে হবে যে চাটা আপনাকে তৃপ্তি দিতে পারেনি। এই সময় এরকম অতিথি কেউ হয়তো দাম দেওয়ার চেষ্টা করবে সৎকারের জন্য, কিন্তু আমরা অমন ভুল করি না। এই সরল সৎ আতিথেয়তার জন্য আমরা গর্বিত। সেই সময় চায়ের দাম দেওয়ার ইচ্ছে প্রকাশ করা তাদের কাছে সম্মানে আঘাত করা। যে দোকানি বন্ধুটি একটু আগে সিগারেট দিয়ে গেল, তার ক্ষেত্রেও এমনই। চীনা শিখর থেকে দূরবীনের সাহায্যে যে বিস্তীর্ণ অঞ্চলটি আপনি দেখছেন এই গ্রামের মতো, সেখানে হাজার হাজার গ্রাম ছড়িয়ে আছে। এই অঞ্চলে আমার জীবনের বেশিরভাগ অংশ কেটে গেছে এই সরল ও সৎ মানুষগুলোর সঙ্গে। এই গ্রামে এসে আমরা যে অভ্যর্থনা পেয়েছি এবং গ্রাম ছেড়ে যাওয়ার সময় আমরা আবার আসার আমন্ত্রণ পেয়েছি, জানবেন তা আমার ভারতের লোকেদের অকৃত্রিম ভালোবাসা আর শুভেচ্ছার নিদর্শন। শেষ হলো জিম করবেট অমনিবাস থেকে নেওয়া মাই ইন্ডিয়ার উপন্যাসের প্রথম পর্ব। নমস্কার।